স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে এটা নিয়ে আলোচনা করব পেজ নাম্বার SC 28। এবং তোমরা জানো যে রেগুলার বেসিসে কিন্তু আমি তোমাদের বায়োলজি সলিউশনগুলো করিয়ে দিচ্ছিলাম এবিটিএ টেস্ট পেপার থেকে। এবং অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে 2 মার্কস এবং 3 মার্কসেরগুলোও তোমাদের একটুখানি অ্যান্সারগুলো করিয়ে দেওয়ার জন্য। তো সেই জন্য এর আগেও কিন্তু আমি SC 11টা শেয়ার করেছি তোমাদের সাথে। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটা চেক করবে, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আর আজকে যেটা হচ্ছে SC 28-এর তোমাদের 2 মার্কস এবং 3 মার্কসের যেগুলো বইতে রয়েছে সেগুলো পেজ নাম্বার বলে দেবো, এবং যেগুলো বইতে ভালোভাবে দেওয়া নেই সেইগুলো কিন্তু আমি তোমাদের লিখিয়ে দেবো। তো চলো স্টার্ট করে দেওয়া যাক। প্রথম যে প্রশ্নটা রয়েছে যে আইসোগ্যামি ও উগ্যামির মধ্যে পার্থক্য লেখো, সেটা দেখবে তোমরা পেজ নাম্বার 30-এ চলে যাবে। যদি তোমরা সাতরা পাবলিকেশন বই ফলো করো তাহলে পেজ নাম্বার 30-এ পেয়ে যাবে। 1 নম্বর চ্যাপ্টারে যদি তোমাদের পেজ নাম্বার নাও মেলে তোমরা 1 নম্বর চ্যাপ্টারে চলে যাবে, সেখান থেকে কিন্তু আইসোগ্যামি উগ্যামির পার্থক্য পেয়ে যাবে। তারপরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার কি। ঠিক আছে, এটা তোমরা পেজ নাম্বার 316-তে পেয়ে যাবে, পেজ নাম্বার 316। আর যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই লিখে নাও। যখন পিতার কোনো বংশগত বৈশিষ্ট্য তার কন্যার মধ্যে যায় এবং কন্যার মাধ্যমে পৌত্র মানে হচ্ছে কন্যার ছেলের মধ্যে সেটা প্রকাশ পায়, তখন সেটাকে বলে হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত দুটি রোগের নাম, সেটা হচ্ছে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে SCP কাকে বলে, পেজ নাম্বার তোমরা 566-এ পেয়ে যাবে, পেজ নাম্বার 566-এ পেয়ে যাবে। এবং যদি না পাও তোমরা কিন্তু চ্যাপ্টার 10-এর মধ্যে তোমরা একটু খুঁজলেই SCP পেয়ে যাবে, সিঙ্গেল সেল প্রোটিন। ব্যাপারটা তোমরা এখান থেকেও, আমার নোটসটা আমি এখানে তোমাদের দেখিয়েছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে ব্যাকটেরিয়া, শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া বা ছত্রাক, এদেরকে কালচার করা হয় এবং এদের থেকে কালচারের মাধ্যমে এদের থেকে কিছু প্রোটিন আমরা সংগ্রহ করি। ঠিক আছে, সেই নিষ্কাশিত প্রোটিনগুলো পশু বা মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, তো সেইটাকে বলা হয় সিঙ্গেল সেল প্রোটিন বা SCP বলে। ঠিক আছে, এবং উদাহরণও দেখে নেবে, গুরুত্ব কি আমি বলে দিচ্ছি, উদাহরণ দেখে নেবে এবং কোন শৈবাল থেকে এটা পাওয়া যায়, কোন ব্যাকটেরিয়া থেকে, কোন ছত্রাক থেকে, এটা পুরো নোটসটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও আর লিখে নিতে পারো। ঠিক আছে, সুবিধা বা গুরুত্ব কি আছে, এটা হচ্ছে যেহেতু প্রোটিন জাতীয় খাদ্য অভাবজনিত রোগ SCP প্রয়োগের ফলে দূর করা যায়। ঠিক আছে, SCPতে শুধু প্রোটিন নয়, এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, পোলট্রি পাখিদের SCP খাওয়ালে তাদের বৃদ্ধি হার খুব দ্রুত হয়ে যায়, এটাও সুবিধা। এর সাথে আমি বলবো অসুবিধাটাও পড়ে রাখবে। ঠিক আছে, যে ব্যয় সাপেক্ষ বেশি। ঠিক আছে, এইগুলো কিন্তু একটু পড়ে রাখবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে মেসোফাইট কাকে বলে। মেসোফাইট কাকে বলে একটু লিখে নাও তোমরা, এটা বইতে নাও পেতে পারো। আচ্ছা, তোমরা একটু লিখে নাও। স্বাভাবিক জলবায়ু সম্পন্ন স্থানে যে ভূমিজ উদ্ভিদগুলো জন্মায় তাদের হচ্ছে মেসোফাইট বলে। এই অঞ্চলের মৃত্তিকা জলের পরিমাণ pH লবণাক্ত স্বাভাবিক মাত্রায় থাকে, এবং উদাহরণ হচ্ছে আম, কাঁঠাল, এইগুলো। ঠিক আছে, মেসোফাইট কাকে বলে হয়ে গেল। নেক্সট অথবার যে প্রশ্নটা রয়েছে হচ্ছে কনসিলিং মিমিক্রি, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 781 পেজে পেয়ে যাবে, পেজ নাম্বার 781 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। এই কনসিলিং মিমিক্রি হচ্ছে 13 নম্বর চ্যাপ্টার, আমি চ্যাপ্টারও বলে দিচ্ছি, 13 নম্বর চ্যাপ্টারে তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে হচ্ছে জিনোম DNA লাইব্রেরি আর cDNA লাইব্রেরি 12 নম্বর চ্যাপ্টার, পেজ নাম্বার হচ্ছে 699। যদি সাতরা পাবলিকেশনের বই ফলো করে থাকো
তাহলে পেজ নাম্বার 699 পেজে পেয়ে যাবে 12 নম্বর চ্যাপ্টারে। ঠিক আছে, জিনোম ডিএনএ লাইব্রেরি আর সিডিএনএ লাইব্রেরি। ঠিক আছে, জিনোম ডিএনএ মানে হচ্ছে যে ডিএনএটাকে আমরা বলতে পারি যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, সেইটা জিনোম ডিএনএ। আর সিডিএনএ মানে হচ্ছে উল্টোটা, এমআরএনএ থেকে যে ডিএনএ তৈরি হয় সেই ডিএনএটাকে সিডিএনএ বলে। তো সেই ডিএনএ যেখানে স্টোর করা হয় সেটা হচ্ছে সিডিএনএ লাইব্রেরি। আর জিনোম ডিএনএ মানে হচ্ছে যে ডিএনএগুলো সেখানে স্টোর করা হচ্ছে সেটা হচ্ছে জিনোম ডিএনএ লাইব্রেরি। ঠিক আছে, তো এখানে তোমরা একটুখানি পার্থক্যটা দেখে নেবে ভালোভাবে। তারপরে দেখো এটা 2 মার্কসের প্রশ্নগুলো হয়ে গেল। এবার 3 মার্কসের প্রশ্নগুলো আমি পেজ নাম্বার বলে দেবো, আর যেগুলো তোমাদের বইতে ভালোভাবে লেখা নেই সেগুলো কিন্তু লিখিয়েও দেবো আমি। তো দেখো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ক্যামোগ্যামাস এবং ক্লিস্টোগ্যামাস ফুলের পার্থক্য কি রয়েছে। ঠিক আছে, ক্যামোগ্যামাস ফুল আর ক্লিস্টোগ্যামাস ফুলের মধ্যে তোমাদের পার্থক্য কি রয়েছে সেটা হচ্ছে ক্যামোগ্যামাস ফুল হচ্ছে ফুলটা পুষ্পরিত হচ্ছে এবং পরাগধানী আর গর্ভমুণ্ড বাইরে থেকে দেখা যায়। ঠিক আছে, এবং ক্লিস্টোগ্যামি মানে হচ্ছে সেটা ফুলটা ফোটেই না, পুষ্পরিতই হয় না। ঠিক আছে, তার ফলে কি হয়, পরাগধানী গর্ভমুণ্ড এগুলো বাইরে থেকে দেখা যায় না। ঠিক আছে, ক্যামোগ্যামাস ফুলের মধ্যে স্বপরাগযোগ, ইতর পরাগযোগ সবটাই ঘটে। আর ক্লিস্টোগ্যামাস ফুলের মধ্যে শুধুমাত্র স্বপরাগযোগ ঘটবে, কারণ ফুলটা পুষ্পরিতই হচ্ছে না, তাই শুধুমাত্র স্বপরাগযোগই ঘটবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম বাহকের প্রয়োজন হবে না। ঠিক আছে, যেহেতু ইতক পরাগযোগ হয় না তাই বাহকের প্রয়োজন হবে না। আর ক্যামোগ্যামাসের মধ্যে বাহকের প্রয়োজন হবে। তো এটা তোমরা হচ্ছে পেজ নাম্বার 67-এ পেয়ে যাবে। এইটা তোমরা 2 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে এবং পেজ নাম্বার 67। নেক্সট প্রশ্ন হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের দুটি কাজ লেখো। আর টেস্টোস্টেরন হরমোনের দুটি কাজ তোমরা পেয়ে যাবে 107 নম্বর পেজে এবং চ্যাপ্টার হচ্ছে 3। ঠিক আছে, তো কাজ বললে তোমরা প্রথমেই লিখে দেবে স্টেরয়েড হরমোন, এটা কোথা থেকে খরিত হয়, এটা শুক্রাশয়ের যে লেডিকের আন্তর্কোষ সেখান থেকে নিঃসৃত হয় এবং পুরুষ দেহের যে আমরা বলতে পারি যে শুক্রাণু উৎপন্নের জন্য এবং গৌণ যৌন লক্ষণ যেগুলো আছে সেগুলো প্রকাশ পেতে, ঠিক আছে, টেস্টোস্টেরন সাহায্য করে। তারপরে যেটা রয়েছে যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্রিপ্টরকিটিজম কি। ক্রিপ্টরকিটিজম হচ্ছে যদি কোনো বিশেষ কারণে শুক্রাশয় উদয় গহ্বর থেকে স্কোটামে না নেমে, ঠিক আছে, শুক্রাশয়ের যে থলিটায় থাকে আর কি, তার সাথে যুক্ত থাকে যে থলিটা সেটা স্কোটাম বলে আমরা জানি। বলছে উদয় গহ্বর থেকে স্কোটামে না নেমে উদয় গহ্বরেই থেকে যায়, তো সেই অবস্থাকে বলছে ক্রিপ্টরকিটিজম। ঠিক আছে, এই যে অবস্থা সেইটাকে বলছে ক্রিপ্টরকিটিজম। এটা একটু দেখে নেবে, এইটা তোমরা কিন্তু 3 নম্বর চ্যাপ্টারেই পেয়ে যাবে। ঠিক আছে, যেখানে টেস্টোস্টেরনের কাজ আছে সেখানেই পেয়ে যাবে। আচ্ছা, ফিনাইল কিটোনিউরিয়া, এই যে রোগটা রয়েছে এই রোগটাতে কি হয় বলো তো, যে এটা তোমরা 5 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে, 5 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে এবং পেজ নাম্বার হচ্ছে 236 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। এটা বলেছে যে এই রোগের লক্ষণ কি আর কারণ কি। দেখো এই যে রোগটা হয় তার ফলে কি হয়, এই ফিনাইল অ্যানাইল হাইড্রক্সিলেজ বলে একটা উৎসেচক তৈরি হয় না এবং এই উৎসেচকটার কাজ হচ্ছে প্রোটিনের যে ফিনাইল অ্যালাইনটা রয়েছে সেটা টাইরোসিনে পরিণত করতে হেল্প করে। এবার যেহেতু এই উৎসেচকটা উৎপন্ন হয় না তার ফলে কি হয়, প্রোটিনের ফিনাইল অ্যালাইন যেটা রয়েছে সেটা টাইরোসিনে পরিণত হতে পারে না। তার ফলে এই যে ফিনাইল অ্যালাইন সেটা কিন্তু শিশুর রক্তে সঞ্চিত হয়ে যায়। এর ফলে কি হয়, যে লক্ষণগুলো দেখা যায়, তো মস্তিষ্ক শিশুর, বিশেষ করে শিশুর মস্তিষ্ক বিকাশ ব্যাঘাত পায়। ঠিক আছে, ঠিকমতো মস্তিষ্কের বিকাশ হয় না, জড়বুদ্ধি সম্পূর্ণ হবে এবং এদের যে চুল এবং চামড়ার রং সেগুলো হালকা হয়ে যায়। এগুলো হচ্ছে লক্ষণ। আর কারণটা বলে দিলাম যে এই ফিনাইল অ্যালাইন হাইড্রক্সিলেজ উৎসেচকটা কিন্তু তৈরি হয় না। ঠিক আছে, এইটা হচ্ছে কারণ। আচ্ছা,
নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের পার্থক্য, পেয়ে যাবে পেজ নাম্বার 264 নম্বর পেজে পেয়ে যাবে 5 নম্বর চ্যাপ্টারে পাবে পেজ নাম্বার 200 তোমাদের 64 নম্বর পেজে পেয়ে যাবে। এর সাথেই যেটা রয়েছে সেটা হচ্ছে জাম্পিং জিন মানে হচ্ছে ডিএনএর যে অংশ, বা জিন মানেই হচ্ছে ডিএনএর একটা অংশ, তোমরা জানো। তো সেই অংশটা একটি ক্রোমোজোম বা বিভিন্ন ক্রোমোজোমের যখন স্থান পরিবর্তন করে। জাম্পিং জিন মানে কি, একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমের স্থান পরিবর্তন করছে, জাম্পিং করছে, সেইটাকে বলছে জাম্পিং জিন। ঠিক আছে, তাকে ট্রান্সপোজনও বলে। আবার এটা থেকে ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট দিয়েও প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে লিঙ্কেজের কাপলিং এবং রিপালশন দশা সম্পর্কে লেখো। পেজ নাম্বার 273 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে, এবং এটাও 5 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন। কাপলিং মানে কি, লিঙ্কেজ মানে জানো যে যখন বাবা মার ক্রোমোজোমে যে জিনগুলো থাকে সেগুলো যখন সন্তান সন্ততির মধ্যে ট্রান্সফার হয় আর কি, তখন একসাথে থাকার প্রবণতা দেখায়। ঠিক আছে, সেটা হচ্ছে লিঙ্কেজ। এবং কাপলিং ব্যাপারটা হচ্ছে দুটো প্রকট জিন একটি ক্রোমোজোমে, এবং তার যে সমস্ত ক্রোমোজোমটা রয়েছে পাশাপাশি অবস্থিত যে ক্রোমোজোম, তাতে দুটো প্রচ্ছন্ন জিন রয়েছে। দেখো, প্রথম ক্রোমোজোমে আমি দেখেছি বড় হাতের এ বড় হাতের বি, মানে প্রকট জিন রয়েছে, একটা ক্রোমোজোমের মধ্যে দুটো প্রকট জিন রয়েছে। আর তার পাশের ক্রোমোজোমটাতে দেখো ছোট হাতের এ ছোট হাতের বি, মানে হচ্ছে প্রচ্ছন্ন জিন রয়েছে। ঠিক আছে, তো এই অবস্থাটাকে বলে হচ্ছে কাপলিং। ঠিক আছে, রিপালশন ব্যাপারটা কি, রিপালশন হচ্ছে দুটো দেখো পাশাপাশি ক্রোমোজোম রয়েছে, একটার মধ্যে বড় হাতের এ আছে, মানে হচ্ছে প্রকট জিন রয়েছে, তারই প্রচ্ছন্ন জিনটা রয়েছে হচ্ছে আমাদের পাশের ক্রোমোজোমটার মধ্যে, দেখো ছোট হাতের এ আছে। আর প্রথম যে ক্রোমোজোমটার মধ্যে প্রচ্ছন্ন জিনটা রয়েছে, মানে ছোট হাতের বি রয়েছে, আর তারপরের ক্রোমোজোমটার মধ্যে দেখো প্রকট জিনটা বর্তমান। তাহলে এই অবস্থাটাকে বলা হচ্ছে রিপালশন। বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট হচ্ছে সক্রিয় অনক্রমতা আর নিষ্ক্রিয় অনক্রমতার মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে পেজ নাম্বার 487, পেজ নাম্বার 487-এ পেয়ে যাবে। ঠিক আছে, সক্রিয় অনক্রমতা আর নিষ্ক্রিয় অনক্রমতার মধ্যে পার্থক্য। নেক্সট প্রশ্ন, ডিপিটির ফুল ফর্ম দিয়ে দিয়েছি, দেখে নেবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ভ্যাকসিন। ঠিক আছে, না যদি থেকে থাকে, যদি তোমরা না পেয়ে থাকো বইতে, অবশ্যই লিখে নেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর কাঁপুনি দিয়ে জ্বর কেন আসে? কাঁপুনি দিয়ে কেন জ্বর আসে না, দেখো ভালো করে বুঝবে ব্যাপারটা। ম্যালেরিয়া হয়ে কাঁপুনি দিলে আমাদের জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে কারণ হচ্ছে রক্তে অতিরিক্ত পাইরোজেন তোমাদের চলে আসে। রক্তে অতিরিক্ত পাইরোজেন যদি স্ফুরিত হয়, তার জন্য আমাদের কাঁপুনি দিয়ে জ্বর আসে। মানে কি, ম্যালেরিয়া সৃষ্টিকারী যে পরজীবী, মানে হচ্ছে প্লাজমোডিয়াম, তারা কি করে লোহিত রক্তকণিকাগুলোতে প্রবেশ করে যায়। আমাদের যে দশাটায় প্রবেশ করে আমাদের দেহে, লোহিত রক্তকণিকায় প্রবেশ করে এবং লোহিত রক্তকণিকা ধ্বংস করে দেয়। ফলে আমাদের শরীরের যে তাপমাত্রা রয়েছে সেটা ওঠানামা করতে থাকে। লোহিত রক্তকণিকা ধ্বংস করে দেওয়ার ফলে আমাদের টেম্পারেচারটা ওঠানামা করতে থাকে। এই প্রক্রিয়ার ফলে শরীরে অতিরিক্ত পাইরোজেন যেটা রয়েছে স্ফুরিত হয় বা মুক্ত হয়ে যায়, অতিরিক্ত পরিমাণে মুক্ত হয়ে যায়, এবং তার ফলে আমাদের প্রচুর পরিমাণে জ্বর আসে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে টার্নার সিনড্রোম, মানে হচ্ছে 44 অটোজোম আর একটা হচ্ছে এক্স ক্রোমোজোম কম থাকে, এক্স আর মানে 0 লিখেছি আর কি, একটা এক্স ক্রোমোজোম কম থাকে। টার্নার সিনড্রোমটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে ওপিয়েট নার্কোটিক আমাদের শরীরে কি কাজ করে? আছে ড্রাগসের শ্রেণীবিভাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরোটা পড়ে নেবে সুন্দর করে। চ্যাপ্টার 9-এ রয়েছে পেজ নাম্বার 524 এবং 527-এ ড্রাগসের প্রকারভেদ রয়েছে এবং ড্রাগসের উদাহরণ অবশ্যই আসবে, কিন্তু প্রত্যেকটা ড্রাগসের উদাহরণ পড়বে ভালো করে এবং কাজও পড়ে নেবে। আচ্ছা, এখান থেকেই প্রশ্নটা দিয়েছে যে এই যে ড্রাগসগুলো রয়েছে সেগুলো
মস্তিষ্কের কাজটা কমিয়ে দেয় এবং তার ফলে যন্ত্রণা যে কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ড্রাগসের দুটি উদাহরণ হচ্ছে মরফিন আর হেরোইন। ঠিক আছে, তো এইগুলো উদাহরণ অবশ্যই পড়বে, যে কোনোটা দিয়ে আসতে পারে এবং তোমাদের কাজগুলোও কিন্তু একটু দেখে নেবে যে কী কী কাজ আছে আর কি। আচ্ছা, তারপরে যেটা রয়েছে মাইক্রোপ্রোপাগেশন যেটা রয়েছে সেটার স্টেপগুলো দেখে নেবে তোমরা। এটা 1 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে এবং পেজ নাম্বার 25-এ পেয়ে যাবে। ঠিক আছে, যে পদ্ধতিতে কোনো একটা কোষ হতে পারে বা কোনো কলা হতে পারে বা অঙ্গ হতে পারে, সেটাকে প্রতিপালন করলে সেখান থেকে আমরা একটা বৃহৎ যে জেনারেশন পাচ্ছি বা বংশবিস্তার ঘটানো হচ্ছে। ঠিক আছে, এই পদ্ধতিতে আমরা একটা উদ্ভিদ উৎপন্ন করতে পারছি, যেটা এখানে দেখানো হয়, সেইটাকে বলা হয় মাইক্রো প্রপাগেশন। ঠিক আছে, কয়েকটা স্টেপ রয়েছে আর কি, এখানে একটু দেখে নেবে তোমরা। প্রথমে একটা এরকম টেস্ট টিউব নেওয়া হয় এবং তার মধ্যে একটা মাধ্যম দেওয়া হয় যেটা একটা পুষ্টি সম্পূর্ণ আগার পুষ্টি, এবং তার মধ্যে একটা কোষ বা কলা বা অঙ্গ এরকম দেওয়া হয় যেটাকে কেলাস বলে, এবং এটাকে হচ্ছে ভালো করে জায়গাটা আটকে দেওয়া হয় তুলো দিয়ে, যাতে করে এখানে কোনো রকম মানে রোগ জীবাণু বা কিছু প্রবেশ করতে না পারে। ঠিক আছে, তো এরপরে কি করা হয় সেটা আস্তে আস্তে বড় হয়। এমব্রয়েড মানে হচ্ছে ক্যালাস থেকে এমব্রয়েড মানে হচ্ছে ভ্রূণ তৈরি হবে এবং সেখান থেকে চারা গাছ তৈরি হবে। এইভাবে একটা চারা গাছ কিন্তু আমরা তৈরি করতে পারছি আর্টিফিশিয়ালভাবে। তো এই পর্যায়গুলো একটু দেখে নেবে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। ট্রান্সজেনিক উদ্ভিদ মানে হচ্ছে আমরা জানি যে কোনো উদ্ভিদের মধ্যে যদি বাইরে থেকে কোনো একটা মানে জীব প্রবেশ করিয়ে উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করানো হয় আর কি। ঠিক আছে, কোনো একটা জিন যদি আমরা প্রবেশ করিয়ে দিই কোনো একটা উদ্ভিদের মধ্যে এবং তার মধ্যে একটা অন্যরকম চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন হবে আর কি, তার ফলে একটা নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, সেইটাকে আমরা বলতে পারি যে ট্রান্সজেনিক উদ্ভিদ, এবং সেটার উদাহরণ হচ্ছে বিটি, তামাক। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে স্টেম কোষ থেরাপি। তোমরা স্টেম কোষ থেরাপি পড়ে নেবে, এটা পেজ নাম্বার তোমাদের 711-তে রয়েছে। ঠিক আছে, এটা পড়ে নেবে ভালো করে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের CRY প্রোটিন কি, এটি মানব কল্যাণে কিভাবে সাহায্য করে। CRY প্রোটিন হচ্ছে আমরা জানি একটা ব্যাকটেরিয়া রয়েছে, 12 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে, ব্যাসিলাস থিওরিনজেনেসিস বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে, তার জিনটাকে বলে বিটি জিন। ঠিক আছে, এই বিটি জিনটাকে যদি আমরা কোনো একটা জীবে প্রবেশ করিয়ে দিই তাহলে সেই জীবটাকে বলছি বিটি ক্রোপ। ঠিক আছে, এবার এই বিটি জিনটা প্রবেশ করানোর ফলে কি হয় যে উদ্ভিদটার মধ্যে আমি প্রবেশ করাচ্ছি তাকে বলে বিটি ক্রোপ, তো সেই উদ্ভিদটার মধ্যে একটা ক্রিস্টাল প্রোটিন তৈরি হয়ে যায়, ক্রিস্টাল প্রোটিনটাকেই বলে CRY প্রোটিন, এবং এই প্রোটিনটা কি করে বিভিন্ন পতঙ্গ যেগুলো রয়েছে সেগুলোকে মেরে দেয়, তার ফলে আমাদের মানে পেস্ট দমনে সাহায্য করে, তার ফলে কি হয় আমাদের মানব কল্যাণে সাহায্য করে। এটা একটু তোমরা কিন্তু লিখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে রেড পান্ডা। রেড পান্ডা পেয়ে যাবে হচ্ছে 15 নম্বর চ্যাপ্টারে। রেড পান্ডার যে সংখ্যা দিনে দিনে কমছে কেন, পেজ নাম্বার 879-879-এ পেয়ে যাবে 15 নম্বর পেজে। বর্তমানে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তার ফলে, এবং বাঁশজাতীয় গাছের সংখ্যা কমার জন্য, এবং এদের রোমযুক্ত চামড়া থেকে মানে এখন যে টুপি ব্যাগ পোশাক এইগুলো আর কি তৈরি হচ্ছে, তাই জন্য প্রচণ্ড হারে রেড পান্ডার সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে। ঠিক আছে, এটা কারণ তোমরা লিখে নেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রিন ডেটা বুক কি। গ্রিন ডেটা বুক হচ্ছে এমন একটা পুস্তক যার মধ্যে যেসব উদ্ভিদরা মানে বিপন্ন হয়ে যাচ্ছে, বিপন্ন প্রায় বিপদগ্রস্ত, এইসব উদ্ভিদদের নাম এবং সংরক্ষণ পদ্ধতি এটা তালিকাভুক্ত করা হয়, সেটা পেয়ে যাবে পেজ নাম্বার 889-এ পেয়ে যাবে। ঠিক আছে, গ্রিন ডেটা বুক, রেড ডেটা বুক খুব ভালো করে পড়বে এই জায়গাগুলো, 15 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে
ওজন গহ্বর সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, আমার কিন্তু 16 নম্বর চ্যাপ্টারের একটা নোটস শেয়ার করা আছে, সেই ভিডিওটা অবশ্যই তোমরা একটু দেখে নিও পারলে, ঠিক আছে? সেই ভিডিওটা দেখে নিলে আমি মনে করি যে এই চ্যাপ্টারটা সোজা, কিন্তু এখান থেকে যদি একটু নোট আকারে পড়া যায় না, খুব ভালো নাম্বার পাওয়া যাবে। তো সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই একটু দেখে নেবে সেই ভিডিওটা, আমি লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, ওজন গহ্বর সৃষ্টির কারণ তোমরা পেয়ে যাবে 942-তে পেয়ে যাবে, ঠিক আছে? 942-তে পেয়ে যাবে ওজন গহ্বর সৃষ্টির কারণ। আচ্ছা, এই ছিল আজকে পেজটা। খুব তাড়াতাড়ি অন্য পেজ নিয়ে হাজির হব। আজকের মতো টাটা।